নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে আমাদের স্টুডিওতে খুব বেশি সময় নষ্ট না করে চলে যাব সরাসরি যার কাছে তিনি এই মুহূর্তে প্রায় প্রতিদিন খবরের শিরোনামে। কি কারণে খবরের শিরোনামে আপনারা জানেন, আপনারা দেখছেন প্রতিদিনই, প্রায় প্রতিদিনই একজন এমন প্রার্থী রয়েছেন এবারে নির্বাচনে যার বিভিন্ন রকম বক্তব্য বিরোধীদের কাছে মনে হচ্ছে যে বিতর্ক তৈরি হচ্ছে সেই বক্তব্যগুলোকে সামনে রেখে। এটা কি পাবলিসিটি স্টান্টের মধ্যে পড়ছে? কেন ওই প্রার্থী বারবার এমন বিতর্কমূলক বক্তব্য সামনে আনছেন, কোট আনকোট, যেখানে বিরোধীরা সঠিকভাবে কোনো লুজ বলই পাচ্ছে না যাতে ছক্কা মারা যায়? দিলীপ দা রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। প্রথমত এই বিষয়টা তো ঠিক দিলীপ দা, যে এত গরম পড়েছে, এই গরমে মাথা ঠিক রেখে প্রচার করাটাই মুশকিল, আর তার মধ্যে আপনি এমন এমন এক একটা ছক্কা মারছেন যেখানে মানে বিরোধীরা তো বোধহয় পায়ের তলার জমিটাই খুঁজে পাচ্ছে না। একদিকে আইপিএল চলছে, তো এখানে গরমা গরম চলছে। উল্টোদিকে প্রার্থীও, আপনার প্রার্থী যিনি তৃণমূল কংগ্রেসের রেকর্ড হয়ে গেল, 550 রান একদিনে হয়ে গেল 40 ওভারে। তো এরকম যত ভোট এগিয়ে আসছে স্বাভাবিক টেম্পারেচার বাড়ছে, একটুখানি গরমা গরম চলছে। তো নির্বাচন এরকমই হয় একটু, যারা তাল মেলাতে পারছেন না তারা একটু অস্বস্তির মধ্যে আছেন। হ্যাঁ, কিন্তু মানে এইটা বোধহয় আমরা কখনো দেখিনি যে আপনি এমন একজন প্রার্থী যিনি প্রতিদিন খবরের শিরোনামে, এবং আপনার বিরুদ্ধেই বোধহয় সব থেকে বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ছে। এটা কি ইউএসপি আপনার? দেখুন, এটা সমস্যা, আমার তো কিছু করার নেই। আমি স্টাইলেই কাজ করি, নির্বাচন করি, সারা বছর থাকি। কিছুটা আপনারা করছেন, কিছুটা আমার বিরোধীরা করছেন। তারা তাল না পেয়ে, আমি যেটা বলেছি, মেসের বাড়ি পিসির বাড়ি দৌড়াচ্ছেন সকাল বিকাল। লড়াইটা তো মাঠে হবে, জনতার সামনে হবে, সেখানে নাই। কিন্তু নির্বাচন কমিশনে বসে আছেন, হয়তো গরম সহ্য করতে না পেরে ঠান্ডা করে বসছেন, বাঁচার জন্য রাস্তা খুঁজছেন। একদমই তাই। মানে দিলীপ ঘোষের জায়গায় একেবারে প্রতিটা বলে ছয়। কিন্তু দিলীপ দা, এটাও তো ঠিক যে ধরনের বক্তব্যগুলো আপনি বিভিন্ন সময় রেখেছেন, সেইটা কোথাও একটা খোরাক হয়ে যাচ্ছে না তো বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে? আপনার পায়ের তলার মাটি যথেষ্ট শক্ত বলে আপনি দাবি করেছেন, আপনি যে কেন্দ্রে দাঁড়িয়েছেন, কিন্তু বিরোধীদের হাতে আপনি কোনো লুজ বল তুলে দিচ্ছেন না তো? সেটা তো জনতা ঠিক করবে। বিরোধীরা যে রাজনীতি করেন, যে কথা বোঝেন, আমি হামেশা সেই কথাই বলেছি। আমি সেভাবেই শুরু করেছি রাজনীতি, কারণ দেখে আসছি। আমি ছোটোবেলা থেকে 40 বছর সামাজিক জীবনে কাজ করেছি, গত 8-9 বছর রাজনীতিতে এসেছি আমি। তার আগের থেকে এইসব নেতারা ছিলেন মার্কেটে, আমি তো ছিলাম না। তাদের ফলো করেছি, দেখেছি রাজনীতি কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, ওরা কি চান, পাবলিক কি চায়। আমার যেটা মনে হয়েছে, যেভাবে এদের সামনে রাজনীতি করা হয় সেটা করার চেষ্টা করেছি। যদি কিছু ভুল ভালতি হয়ে থাকে তখন অনেক সময় ক্ষমাও চেয়েছি। কিন্তু এই ট্রেন্ড যারা শুরু করেছে, আমি মনে করছি পিচ তুমি তৈরি করেছো, খেলবো আমি আমার মতো করেই খেলবো। ঠিক কথা, আম্পায়ার জনতা। হ্যাঁ, আম্পায়ার জনতা, এবার তুমি সামলাও। তুমি বল ছেড়ে দিচ্ছ 4 কি 6 মারবো, সেটা আমি ঠিক করবো। বেশ, আর তাহলে মানে আপনি এটা মনে করছেন যে যেটা শুরু হয়েছে, যেভাবে রাজনীতিটা এই বাংলায় হয়ে এসেছে, বিশেষ করে আমরা দেখেছি কুকথার রাজনীতি এই বাংলার একটা অন্যতম পার্ট হয়ে গিয়েছে, সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এই রকম বক্তব্যই দরকার। কারণ মারের বদলে পাল্টা মার, এটাকেই বোধহয় বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় রাজনীতি বোঝেন, একমাত্র দিলীপ ঘোষ সেটাকে ফেস করতে পারে এইভাবে। এটা আপনি মনে করেন? আমি সেই মনে করেছি বলে করেছি। আর যদি এটা ভুল হতো বা লোক মনে করতো এটা অসামাজিক, ঠিক নয়, লোক আমাকে অস্বীকার করতো। লোক মনে করছে এইভাবে জবাব দেওয়া উচিত, তাহলে পার্টি বাড়লো কি করে, আমি জিতলাম কি করে। আমি বলবো না যে এটা ঠিক সব সময়, কিন্তু এই যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে তার জন্য দায়ী কে? দিলীপ ঘোষ তো করেনি এটা। আমরা তো কোনো ক্ষমতায় ছিলাম না, আমরা কোনো পিকচারেই ছিলাম না। যারা করেছেন তো ইট মেরেছে, পাটকেল তো খেতেই হবে। তাহলে অনিল বসুরা করে গিয়েছেন। সেখান থেকেই যারা তার বিরুদ্ধে লড়াই করেছেন তাদের পরিবর্তন করার দরকার ছিল। তারা সেই সিস্টেমের অঙ্গ হয়ে গেছেন, তারা বলছেন এটাই বোধহয় রেসিপি চালাচ্ছেন। তাহলে তো পরিবর্তনটা চোখে পড়ছে না দিলীপ দা। মানে যদি যা অনিল বসু করেছেন তাই মমতা ব্যানার্জি করেন, তাই দিলীপ ঘোষ করে, তাহলে তো পরিবর্তনটা কোথায় আসছে? না, আমাকে তো প্রথম গুন্ডাদের সঙ্গে লড়তে গেলে গুন্ডামি করতেই হবে। আমি যদি মারি খেয়ে বাড়ি ঢুকে যাই তাহলে কোনোদিন পরিবর্তন হবে না। কিন্তু আমাদের একটা ট্রেডিশন আছে, একটা পরম্পরা আছে রাজনীতি। সারা ভারতবর্ষে বিজেপি একটা না, সবচেয়ে বড় পার্টি, কেন্দ্রে একাধিক রাজ্যে ক্ষমতায় আছে। তো আমাদের রাজনীতি ওখানে আমরা প্রতিফলিত করছি। 25-30 বছর ক্ষমতায় আছি একটা, প্রত্যেকবারে ভোটও বাড়ছে, সিটও বাড়ছে। কেন? আমরা এটা কিছু পরিবর্তন করেছি, মানুষের জীবনে পরিবর্তন করেছি, সমাজে করেছি, রাজনীতির মধ্যেও পরিবর্তন করেছি, এবং যেটা হওয়া উচিত মনে হচ্ছে সেটাও আমরা করব। আর মোদি যখন আছেন, বা মোদির যে আমরা তার সঙ্গে কাজ করেছি সৈনিক হিসাবে, এর আমরা করার মতো ক্ষমতা রাখি, মনোবল রাখি এবং করব।
দিলীপ ঘোষের এই অ্যাটিটিউড, এই দাবাং অ্যাটিটিউড, এটাকে স্যালুট জানাচ্ছেন বিভিন্ন প্রান্তের মানুষ। সমালোচনা তো থাকবেই, যাই হোক, কিন্তু সেটা গঠনমূলক হোক, এটাই আমরা চাই। কিন্তু দিলীপদা, তাহলে এটা তো মানে এটা নিয়ে আলোচনা হওয়াটাও তাহলে স্বাভাবিক যে দিলীপ ঘোষের এই দাবাং মুডটাই বিজেপিকে 18টা সিট এনে দিয়েছিল। এবার আমি যদি এইভাবে না রাজনীতি করতাম, বিজেপি 70 বছরে 70 পার হয়নি। বিজেপি 4%-এর পার্টি বা 2-4টে নিয়ে থাকতো। আমি লোকসভা, আমি কি বলে, সভাপতি হওয়ার পরে যে নির্বাচন লড়ি, আমিও লড়ি। প্রথমবার সে 51 সাল থেকে 16 সালে আমরা প্রথমবার সাধারণ ইলেকশনে সাধারণভাবে জিতে 3 জন এমএলএ আসি। তার আগে কেউ সাধারণ বাই ইলেকশনে জিতেছেন একাধিকবার আমাদের নেতারা। তো কেন একদিন দেরি হলো? আমার মনে হয় এখানে রাজনীতিটাকে বুঝতে আমরা ভুল করেছি। হয়তো আমাদের ইমেজের কথা ভেবেছি। আরে সমাজের কথা কে ভাবে? সবাই নিজের ইমেজের কথা ভাববে। দিলীপ ঘোষ কারো ইমেজের কথা ভাবে না, সমাজের কথা আগে ভাবে। আর মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, তাই আজকে 3 থেকে 77 বা 2 থেকে 18-তে পৌঁছেছি। তো যদি ভুল হতো, আমি বলেছি মানুষের কাছে বলেছি, আমি যদি ভুল করে, মানুষের অধিকার আছে সাজা দেওয়ার আমাকে, আমি তার জন্য প্রস্তুত আছি। না, দিলীপ ঘোষ সমাজের কথা ভাবে ঠিকই, কিন্তু দল কি সমাজের কথা সার্বিকভাবে ভাবছে? তাহলে তো দিলীপ ঘোষের জন্য, সমাজের জন্যই দল, আর সমাজের প্রয়োজনে দল, সমাজের প্রয়োজন মেটাবার জন্যই দল। আজ নরেন্দ্র মোদীও দলের থেকে তৈরি হয়েছেন। যে কাজ করছেন উনি, সেটাও দলের নীতি আদর্শ অনুযায়ী প্রতিফলিত করছেন। তো সেই জন্য দল ভাবছে। এত বড় দল, কিছু কিছু সিদ্ধান্ত আমাদের অনেক সময় মনে হয় যে এটা ঠিক হলো না, হতেই পারে। এত বৈচিত্র্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এত ধরনের মানুষ, সংস্কৃতি, জীবন পদ্ধতি, তার মধ্যে বিজেপি সবাইকে নিয়ে সমন্বয় করে এগোচ্ছে। আর এটাই বিজেপি করেছে বলে লোক বিজেপিকে বিশ্বাস করে। সেটা তো মানলাম দিলীপদা, কিন্তু আপনি যতদিন পদে ছিলেন সেই সময় আপনি যেভাবে বাংলার মানুষের পালস বুঝে দলটাকে এই জায়গায় নিয়ে গিয়েছিলেন, বা 18টা সিট বিজেপি পেয়েছিল, আমি সেই জায়গা থেকে জানতে চাইছি, আপনার মতো করে পালস বুঝেছেন আপনার পরে কেউ, সেটা কি আপনার মনে হয়েছে বিভিন্ন রকমের তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সময়ে প্রমাণ হবে ঠিক কি ভুল। নেতৃত্ব পরিবর্তন হয়, নতুন লোক আসে, দায়িত্ব পাল্টায়, চলতে থাকে গাড়ি। তো ব্যক্তির একটা প্রভাব থাকেই। আমাদের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি, আমরা সবাই আদর্শ অনুসারী। নরেন্দ্র মোদীও তাই। হ্যাঁ, তার ব্যক্তিত্বের জন্য তাকে আমরা সামনে রাখি। তো ব্যক্তির একটা প্রভাব থাকেই। তার কাজের সাফল্য, তার পরিণাম, সেগুলো পার্টির উপরে হয়, ভালো হয় মন্দ হয়। নরেন্দ্র মোদী যদি না আসতেন প্রধানমন্ত্রী হয়ে বা নেতৃত্বে থাকতেন, তার আগে এই সংগঠন ছিল, অনেক বড় বড় নেতৃত্ব ছিলেন আমাদের, কিন্তু নরেন্দ্র মোদীর মতো সাফল্য কেউ আনতে পারেনি। বা তার যে একাগ্রতা, তার যে দূরদর্শিতা, তার ফল আজকে দেশ পেয়েছে, সারা দুনিয়া আজকে নেতা বলে মেনেছে। তো ব্যক্তিত্ব ভালো দিক আছে। সে ব্যক্তি যদি ওই যে স্রোত চলেছে গাড়ি, তাতে যদি সামিল হতে না পারে, তাহলে পার্টি সে সাফল্য পাবে না। আমরা অপেক্ষা করছি, সময় পরীক্ষা তার বলে দেবে কে ঠিক কে ভুল। একদম। আপনি নরেন্দ্র মোদীজির কথা বলছেন। গতকাল একটি সাংবাদিক, মানে কি বলবো, একটা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ন্যাশনাল একটা মিডিয়ায়, এবং সেখানে নরেন্দ্র মোদীজি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের আগে এমন কিছু বক্তব্য উনি পেশ করেছেন যেটা সত্যি হয়তো গোটা দেশের মানুষের কাছে অনেক রকমের বার্তা নিয়ে গিয়েছে। কিন্তু বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, যে ইশতেহার প্রকাশের পরে সাংবাদিকের মুখোমুখি হওয়া প্রধানমন্ত্রীজির এই বক্তব্যে এমন কিছু রয়ে গিয়েছে যেটা আবারও প্রমাণ করছে যে এটা জুমলাবাজির সরকারই চলছে। না, ওনারা তো এই কথা 10 বছর ধরে বলছেন। মোদী যবে থেকে মার্কেটে এসছেন প্রধানমন্ত্রী হিসাবে, লোক কি ওদের কথা বিশ্বাস করেছে? জুমলা হলেও লোকে মোদির কথাই বিশ্বাস করে। এটা হচ্ছে মোদি ব্র্যান্ড মোদি। আপনারা একটা ব্র্যান্ড নিয়ে আসুন। আরে একজনকে 20 বছর 30 বছর নেতা বানাবার জন্য এক্সপেরিমেন্ট চলছে। 50 পার গেল, দাড়ি চুল পেকে গেল, পার্টির নেতা হতে পারলো, সে দেশের কি নেতা হবে? অনেকের পিছনে ইনভেস্ট চলছে, ইমেজ বিল্ডিং হচ্ছে, কিন্তু হয়নি। তপস্যা চাই। নরেন্দ্র মোদীর তপস্যা আছে 50 বছরের, সেটা অস্বীকার করতে পারে। মানুষও বাজিয়ে দেখে। আচ্ছা দিলীপ, তো সেইটাতে উনি পাস করেছেন। আমাদের কাছে এরকম অ্যাসেট আছে। বেশ, যদি ধরুন দিলীপ দা, যে দিলীপ ঘোষকে এরকম একটা INDI অদ্ভুত একটা ঘোট বা জোট যাই হোক, এরকম একটা ফর্ম করে তার মাথায় বসিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষ কি থাকতে পারতো মাথায়? বা দিলীপ ঘোষের সাজেশন কি হতো যে ভাই তোমরা করো না এরকম জোট? খিচুড়ি ভালোবাসে, কিন্তু রাজনীতি খিচুড়ি ভালোবাসে না। এখন পার্টি আমাকে যখন সভাপতি বানিয়েছে, আপনার আছেন রাজনীতিতে 8 বছর 9 বছর আগে, বলুন তো বিজেপি কোথায় ছিল? কে নাম নিত না? দিলীপ ঘোষকে কেউ জানতো না, বিজেপি কেউ জানতো। আজ রিলেভেন্ট হয়েছে, আজ প্রধান বিরোধী দল আমরা হয়েছি। যারা বিরোধী ছিল, সরকারে ছিল, সব সাফ হয়ে গেছে। কারণ কি? মানুষ বিজেপির দিকে তাকিয়েছিল। বিজেপি কোথায়, কেন নয়? দেশভাগের বলি আমরা কোটি কোটি লোক।
তো বিজেপি যখন সেরকম ভাবে লোক যেন চায় দিতে পেরেছে, লোক তাকে স্বীকার করেছে। আজ এত ভোট আমরা 40% লোকসভায় গতবারে পেয়েছিলাম, কোথা থেকে এলো? বিজেপি তো 4%, তার আগের 17% ছিল, এলো কি করে? এই মানুষগুলোই বিজেপিকে বিশ্বাস করে ভোট দিল, হ্যাঁ বিজেপি পারবে, হওয়ার দরকার। বিধানসভা তাই হলো। তো সেই জায়গায় মানুষ যা চায় সেভাবে পরিবেশন করতে হয়। আপনি সব জিনিস, আপনি একটা রান্না করে বুড়োকে খাবেন, বাচ্চাকে খাবেন, অসুস্থ খাবেন, বাড়িতে হয় না। মাও কষ্ট হলেও এক ছেলের জন্য আলু ভাতে করে দেয়, সে একটু পোস্ত বড় ভালাস তাকে করে দেয়, দিতে হবে আপনাকে। তো আমরাও এই সমাজ কি চায়, কিভাবে চায়, সেভাবে তাকে পরিবেশন করেছি, তো সবাই স্বীকার করে নিয়েছে। দিলীপ ঘোষের কাছ থেকে আলাদা করে কেউ বোধহয় শিখতে পারবেও না, যেটা দিলীপ ঘোষ সেটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে কেউ শেখায়নি তো, আমি আমার মতো করে শিখেছি। পশ্চিমবাংলায় বলুন কোন লিডার আমাদের ছিল যাকে আমি অনুকরণ করতে পারি, সেই সাফল্য তো কেউ পাননি। তো আমি আমার মতো একটা মডেল তৈরি করলাম ইলেকশন। প্রথমে আমার পার্টির মধ্যে অনেকে এটাকে ঠিক ভালো লাগে না, আরে কি বলছে কি করছে, হয় একদম। তো সেটা মানিয়ে নিতে আমি কিন্তু কাউকে উত্তর দিতে যাইনি, আমি জনতাকে উত্তর দিয়েছি, জনতার কাছে গেছি, আমার সাধারণ কর্মীদের নিয়ে কাজ করেছি। পার্টি সাফল্য পেয়েছে, তারা বলছে হ্যাঁ ঠিক আছে, এটা বোধহয় ঠিক আছে, তারা স্বীকার করেছেন, তারা তার সঙ্গে থেকেছেন। আমরা এখনও কাজ করছি, নতুন পুরনো সব মিলিয়ে সাফল্য এসছে। তো সেই জন্য আপনাকে কিছু নতুন করতে হবে, নাহলে সমাজ মানবে কেন? একদম। আর তার জন্য রিস্ক নিতে হবে। আমাকে কে গালাগালি দেয়নি, আমার বন্ধুরা বলছে তুমি এইসব যা বলছো না, তোমার ইমেজ খারাপ হয়ে যাবে। তাহলে ভাই ইমেজ আগে হোক, তারপর খারাপ করা যায় কেন দেখছি ভালো। আপনার কিছু প্রতিক্রিয়া আমরা একটু বাছাই করে একটু চালাবো যদি আপনি অনুমতি দেন। মানে এই যে মানে আমরা একটা কেন বলছিলাম, একদম শুরুতেই কথা বলছিলাম যে দিলীপ ঘোষ এমন একজন মানুষ যিনি খবরের শিরোনামে থাকেন, এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে বোধহয় সব থেকে বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। আমরা খুব ছোট কয়েকটা রিয়াকশন দিলীপ ঘোষের একটু শোনাবো আপনাদের, শুনুন। এই যে তদন্ত, এই যে ইনকোয়ারি হচ্ছে, তার যে তথ্য সামগ্রী এসছে, বহু লোকের নাম এসছে, সব কটাকে টেনে তুলবে, সব জায়গায় গিয়ে ইনকোয়ারি হবে, সবাইকে ডাকবে, ছাড়খাড় হয়ে যাবে, দম নিতে পারবে না। দেখুন একদম সংসার ছাড়খাড় হয়ে যাবে টিএমসির। আর তার আগে তো আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো এই নির্বাচনের রেজাল্টে, তাতে কমায় চলে যাবে। এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক, রক্ষা আছে না, দেশ রক্ষা। ত্রিশূল ধরলেও মেসোর বাড়ি, আমি কথা বললেও মেসোর বাড়ি, মুশকিল হয়েছে। তো মেসোর বাড়ি যখন ছুটছো কেন? নির্বাচনটা কি মেসো জিতাবে? পাবলিক জেতাবে। নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে, এরা এই অফিস ওই অফিস, এর বাড়ি ওর বাড়ি। দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে? পাবলিককে জিজ্ঞেস করুন। 50,000-এর মিছিল হবে, কেউ আটকাতে পারে না। এই দেশ রামের দেশ, রাম মন্দির হয়েছে 500 বছর আগে, হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আপিল করছি হিন্দু সমাজকে, হাজার হাজার লোক রাস্তায় নামুন, দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি, সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য। কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায়। এটাই ইউএসপি দিলীপদা। কেউ বলেন উস্কানিমূলক, কেউ বলেন বিতর্কমূলক, কিন্তু দিলীপ ঘোষের ছন্দে একেবারে অটুট। যেটা লোকের মনের কথা সমাজ চায় সেটা আমি খোলাখুলি বলি। অনেকে রাজনৈতিক লাভের ক্ষতির চিন্তা করেন, অনেকে ইমেজের কথা চিন্তা করেন, সেটা চিন্তা করে কি আপনি দুধের সবাই হচ্ছে চলে যাবে, আরে তোর হারাবার কিছু নাই, তো যাবেটা কি? গরুর দুধের সোনাটা আপনি কি করে খুঁজতে গেলেন এইটা ভেবেই? গরুর দুধের সোনা তো আমি খাই, চেহারা দেখছেন না সোনার মতো, একদম তাই। আমি খাই, হজম একদম তাই। যারা খায় না, হজম করতে পারে না, তারা দুধ কি বুঝবে? অন্য কিছু খায়। আর সারা দুনিয়াতে গরুর দুধ নিয়ে অনেক হয়েছে। আমরা তো গরুকে খালি পুজো করেই ছেড়ে দিলাম। গরুর দুধ, গরুর যে জেনারেশনকে বাড়িয়ে দেওয়া, তার এ করা, ডেভেলপ করার জন্য করিনি কিছু। আজকে ব্রাজিল থেকে আরম্ভ করে আমাদের দেশের গরু নিয়ে যাচ্ছে, গির গই, স্পেন ইত্যাদিতে বহু রিসার্চ হচ্ছে, তারাই বলেছে, এখন সেই রিসার্চ পেপার আছে। এমন কিছু একটা অপগণ্ড সময় তৈরি হয়েছে আমাদের। অন্যকে শিক্ষা দেবে, নিজে শিক্ষিত হবে না, দুনিয়ায় কি হচ্ছে জানবে না। নরেন্দ্র মোদী অনেকে চোখ খুলে দিয়েছেন, বললে আরে এরকম বললে কেন, বাপের জন্ম কোনোদিন শোনেই নি এরকম কথা, তো তাদের হজম করতে কষ্ট হয়। সব বেড়াকে হজম করাবো বলেছি, ওষুধ খাই হজম করাবো, আমি বলে দিচ্ছি। দিন এসে গেছে, কিছু সিধে হয়ে গেছে, বাকিদেরকে করব। আর এই ভারতবর্ষে গৌমাতারও পুজো হবে, রামেরও পূজা হবে, মা কালীরও পুজো হবে, আর সবকে বুকে হাত দিয়ে সব মেনে নিতে হবে। কিন্তু দিলীপদা, এখানেই তো বিরোধীরা এটা বলার সুযোগ পেয়ে যাচ্ছেন যে বিজেপি ধর্মের ধ্বজা ধরে ভোট করছে, সাম্প্রদায়িক দল। এই যে এই অভিধাগুলো আপনাদের সঙ্গে জুড়ে যাচ্ছে, তো এই কারণে না কি এখানে কি ভগবান 10 বার অবতার নিয়েছেন ভারতবর্ষে? ধর্ম এখানে হবে না, কোথায় হবে? অবশ্যই ধর্মের রাজ্য হবে এখানে। আমাদের কাছে ধর্ম মানে ন্যায়, নীতি, দায়িত্ব পালন করা, সেটা মানে যখন এই প্রশ্ন ওঠে যে শ্রীরামচন্দ্র ইতিহাস না পুরাণ,
তখন আপনারা সামলান কি করে? সামলাবার দরকার নেই। ভারতবর্ষের যে কোনো সাধারণ মানুষকে গ্রামে জিজ্ঞেস করুন না, ওরা বলে দেবে যে কমিউনিস্টরা আমাদের সব কিছুকে গালাগালি দিয়েছে। আজকে কোথায় ওরা? যদি ওরা ঠিক হতো, মানুষকে ভুল বুঝিয়েছে। ভারত নয়, বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিউবাতে সেলাইন দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মানুষ এমন তাড়া করে মারছে ওদেরকে, সমুদ্রে ফেলে দেবে সব কটাকে। এত ভাঁওতাবাজ ওরা। আমরা সহ্য করেছি এত বছর, হাজার বছর পরাধীন, তারপরেও স্বাধীনতার 70-75 বছর এদের বুজরুকি খুব সহ্য করেছে এখন সমাজ। যে সুযোগ পেয়েছে একদম ঝাড়ু দিয়ে সাফ করে দিয়েছে। আপনার কেন্দ্রে এবার একটু আসি। কি বুঝছেন দেবদা মানুষের পালস? কথা বলছেন, ঘুরছেন, আপনারা ফিরছেন। ছবি দেখছেন, আমরা তো ছবি আমি দেখছি, আমরা তো যেদিন ত্রিশূল নিয়ে আপনাদের নেমেছি, ঘুরতেও দেখছি। হ্যাঁ, হোলির আগের দিন নাম ঘোষণা হলো রাত্রে, আমি পরের দিন পৌঁছে গেলাম। তো আমার সীমা শক্তিগড়ে পা দিতেই হাজার হাজার লোক আমাকে স্বাগত করলো। সেই যে শুরু হয়েছে, স্রোত চলছে। তো আমি বলেছি, লোকে ভোটে নামে আমি ঝাঁপিয়েছি, আচ্ছা। আর ঝাঁপাবার পরে এমন টালমাটাল হয়ে গেছে, ওরা তাল করতে পারছে না কিভাবে আমাকে আটকাবে। কি মনে করে কীর্তি আজাদকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস, কি মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেসের ধারণা হয়ে গেছে, বা মমতা ব্যানার্জি, যে আমি যা বলবো সেটা হবে। আচ্ছা। 242 আসনে আমি প্রার্থী আছি, আমাকে জিতে গেলেন। এবার 42 আসনে আমি প্রার্থী আছি, আমি প্রার্থী। আমাকে ভোট দিন, এই বলে যেতে যাচ্ছেন। তো লোক কেন ভোট দেবে? আমি বলবো লোক বাধ্য হয়ে ভোট দিয়েছে। সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য একদিন টিএমসিকে 2-3 ভোট দিল। এখনও অল্টারনেটিভ নাই বলে মনে করছে ওরা। অল্টারনেটিভ দেওয়াটা আমাদের দায়িত্ব, মানুষের দোষ নয়। যতদিন অল্টারনেটিভ দিতে পারেনি, তারা বাধ্য হয়ে ভোট দিচ্ছে। ছেলেকে একটা মাস্টার পড়াচ্ছে, একটা ভালো মাস্টার না থেকে আপনি মাস্টারটা ছাড়াবেন না, তো ছেলের পড়াশোনাটা নষ্ট হবে। ওরা ভালো মাস্টার খুঁজছে, আমরা সেই ভালো মাস্টার দেবো, আর তারা ভোট দিতে শুরু করেছে দুটো ইলেকশনে। ঠিক কথা। কিন্তু এই জায়গায় মানে আপনি যদিও কিছুক্ষণ আগেই কমিউনিজম হারিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার কারণটা বলছেন, তো এই যে কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন, একটা সময়ে বর্ধমানকে বলা হতো লাল দুর্গ, আজকে তো তার কিছুই অবশিষ্ট নেই। এবার এটা কি আপনি সত্যি মনে আছেন করেন? কিছু বয়স্ক মানুষ কমিউনিস্ট, আমি গেলে জুলজুল করে দেখেন এটা আবার কে এলো। কিছু করার নেই, আপনাদের দেখতেই হবে। তার জেনারেশন, তার পরিবার, ভোটার সব বিজেপিতে এসে গেছে, কারণ তারা টিএমসির অত্যাচার থেকে বাংলাকে বাঁচাতে চান, মুক্ত করতে চান। আমি আহ্বানও করেছি, নিশ্চয়ই আপনার আদর্শ আছে, ভুল হোক ঠিক সেটা সময় বিচার হবে, বিচার হয়ে গেছে। আমার একটা আদর্শ আছে, আমি কাজ করছি, কিন্তু আমরা কার জন্য কাজ করছি? এই সমাজের জন্য। এই দেশে সমাজে গণতন্ত্র থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, মানুষের সুরক্ষা থাকবে। সেটা না থাকলে আপনি রাজনীতিও করতে পারবেন না, বড় কথাও শুনবে না কেউ। আজ আসুন, আগে এই দুর্বৃত্তদের তাড়াই, তারপরে আপনার আদর্শ ঠিক হলে লোকে স্বীকার করে নেবে। আমি দুটো বিষয়ে জানতে চাইবো এখানে। একটা হচ্ছে যে যেটা বলা হয় যে আপনাদের সঙ্গে মূল লড়াই বামপন্থীদের, এখানে যেহেতু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক লড়াইটা আদর্শের কথাই বলছি, আমি আদর্শের কথাই বলছি। যাদের আদর্শ নেই তাদের সঙ্গে লড়াই কি লড়বে? হ্যাঁ, একদমই তাই। তো এক্ষেত্রে লড়াইটা চ্যালেঞ্জিং বেশি, তো তাহলে বামেদের সাথে হওয়া উচিত, এক নম্বর কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এটা কি আপনি সত্যি বিশ্বাস করেন যে 2019-এর পর থেকে যে কথাটা প্রচলিত, যে এই মুহূর্তে বিজেপি, মানে 2019-এর পর থেকে বিজেপির ভোট বৃদ্ধির অন্যতম কারণ এটাও যে বাম ভোট রামে যাওয়া, নাকি সত্যি সংগঠন বেড়েছে বিজেপি? এই দুটো প্রশ্নের। না, সংগঠন বেড়েছে তো বটেই, কিন্তু বাড়ার পেছনে ওটাও আছে। খালি বাম নয়, কংগ্রেসের ভোটটা কোথায় গেল? আপনি দেখুন, সিপিএম যখন ক্ষমতায় থাকতো, সিপিএম 42%, কংগ্রেস 40%, একাধিকবার ভোটে হয়েছে। এবারে সেটা টিএমসি আর বিজেপি হয়ে গেছে, কিন্তু তাহলে ওই 40-42 কোথায় গেল? ঠিক, এর পেটের মধ্যে ঢুকে গেছে। ম্যাক্সিমামটা কংগ্রেস থেকে প্রথম টিএমসি হয়ে গেল, শিফট হয়ে গেল। তো তখন টিএমসি ভার্সেস সিপিএম ছিল। এখন সিপিএমের যারা সাপোর্টার ছিলেন, তারা কট্টর কমিউনিস্ট নয়, টিএমসির নীতি কাজ তাদের পছন্দ নয়, তাই বিরোধিতা করতেন। তো টিএমসিকে হারাতে চান, তো কে হারাবে? সিপিএমের দম নেই আর, তো কে হারাবে? বিজেপি হারাবে। তো বিজেপির দিকে চলে এসেছেন। তারা সাধারণ মানুষ, তারা বাঙালি, রাষ্ট্রপ্রেমী, তারা সমাজে পরিবর্তন চান, শান্তিতে থাকতে চান। তো তার জন্য একটা এমন দল চাই যেটা দেবে, সে বিজেপি। তারা চয়েস করেছে অটোমেটিক। আমাদের আন্দোলন দেখে, আমাদের কাজ দেখে, নরেন্দ্র মোদীকে দেখে তারা আজকে বিশ্বাস করেছেন যে এই বিজেপি পারবে দেশের উন্নয়ন করতে, মানুষকে সুখ শান্তি দিতে, আর বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। তাই তারা এসেছেন। সেজন্য কারো কংগ্রেসের বাধা ছিল না, সিপিএমের বাধা ছিল না। আজকে যারা টিএমসির ভোটার, তারাও বাধা নন, কালকে অন্য কোথাও যাবেন, যেমন আমার দিকে আসছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন আর বলে দিচ্ছেন 3 লাখ ভোটে জেতাতে হবে, তো কি মা বোনেরা 3.5 লাখ ভোটে জেতাবে? তো দিলীপ ঘোষ কিছু বলবেন না যে কত ভোটে জিতবেন? কেন বলছেন? 5 বলুন না, পয়সা তো লাগছে না, আর রেজাল্ট কি হবে সবাই জানে। উনি গতবারে ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন, যেহেতু অর্জুন সিং ওনাদের পার্টি থেকে আমার দিকে এসেছিলেন, খুব রাগ ছিল। এখন যেমন শুভেন্দু বাবুর বিরুদ্ধে খুব বলেন ওনারা, উনি বলেছেন 2 লাখ ভোটে হারাও অর্জুন সিংকে, না হলে রাজনীতি ছেড়ে দেবো। উনি অনেকবার রাজনীতি ছাড়তে হবে ওনাকে। হ্যাঁ, কিন্তু একবারও ছাড়ছেন না। তো এই ধরনের কথাবার্তার কোনো গুরুত্ব নেই। 3 লাখ 5 লাখ
তো আমি তো বলেছি ভাই, আমি দুজন বড় বড় নেতার বিরুদ্ধে আগে ইলেকশন লড়েছি, আমার হাতে খড়ি হয়েছে বাংলার সবচেয়ে প্রবীণ সম্মানীয় নেতা জ্ঞান সিং সহকারের বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, আমি জিতেছি। আমি জিতে গিয়ে ওনাকে প্রণাম করে আগে আশীর্বাদ নিয়েছি যে আপনার আশীর্বাদ চাই, আর উনি পিঠে হাত দিয়ে বলছেন বহুত বিকাশ করিয়ে দিতে বলেন, সবাই শ্রদ্ধা করতো, আমি শ্রদ্ধা করতাম। তার বিরুদ্ধে কোনোদিন বলিনি আপনার মানুষ ভূঁইয়া এখনও আছেন, আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, তার বিরুদ্ধে লড়েছি। দুজন মিলে রেজাল্ট হচ্ছে যেদিন এরকম পাশের চেয়ারে বসে আছি এক জায়গায়, ভোট গোনা হচ্ছে, দুজনের গল্প হয়েছে। তো প্রথম উনি এগিয়ে গেলেন, একটু হাসলেন, তারপর আমি এগো, তার আমার মুখটা শুকিয়ে গেল, রেজাল্ট হয়, এটা হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা, আর আজও ওনার সঙ্গে সেই সম্পর্ক আমার সঙ্গে আছে। আমি এটা বিশ্বাস করি রাজনীতি আদর্শের মানুষের অধিকার আছে গণতন্ত্রের চয়ন করার, তারা ঠিক করবে, কিন্তু খুন খারাপি মারপিট করে পুলিশ গুন্ডা দিয়ে ভোট করা চলবে না। এর বিসর্জনের সময় চলে এসেছে। আমিও এবারে গেছি যে আমি মোদিজির প্রতিনিধি হিসাবে এসেছি লড়তে, 370 সিট চাই মোদির, এটা পুরনো সিটে জিততেই হবে। তো আমি পাবলিকের হয়ে যাচ্ছি, পাবলিককে বলছি এই ব্যাপার আছে ভাই, মোদি এখানকার জন্য আমি আছি আপনাদের সঙ্গে, তারা বিচার করবেন, আর আমি জেতার জন্য সব জায়গায় লড়ি। কিন্তু আপনি আপনার সিট নিয়ে কনফিডেন্ট জেতার বিষয়ে, কিন্তু এখানকার মানুষের সঙ্গে আমাদের যখন কথা হয়েছে বিভিন্ন সময়, তখন তারা বলেছেন, অনেকে বলেছেন, সবার কথা বললে তো ভুল হবে, অনেকেই বলছেন যে না, প্রার্থীকে তো দেখাই গেল না, যাকে জেতালাম। এবার দিলীপ ঘোষ কথা রাখবেন? আচ্ছা, আমি বলছি পশ্চিমবাংলায় কতজন এমপিকে লোক দেখতে পায়? টিএমসির এমপি যারা ছিলেন, আসানসোলে, মেদিনীপুরে সন্ধ্যা রায় ছিলেন, বাঁকুড়াতে মুনমুন সেন ছিলেন, লোক দেখেছে? টিভির পর্দাতেও দেখাতো না ওদেরকে, সিনেমাই চলতো না। আমি তাই বলতাম, এখন বলছি আপনাকে তো দেখলাম টিভিতে, দেখতাম, জ্যান্ত দেখে নিন, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আজ পর্যন্ত গ্রামে কোনো এমপি আসেনি, আমার এলাকায় সব গ্রামে গেছি, এখানেও ম্যাক্সিমাম গ্রামে আমি পৌঁছবো। এবং আমি বলেছি আমি আজকের জন্য 5 বছরের জন্য আপনার এখানে এসেছি, প্রথম থেকে বলে যাচ্ছি। তো তাহলে বদলানো কেন হলো কেন্দ্র? দেখুন, পার্টি নরেন্দ্র মোদী কেন গুজরাট থেকে বেনারসে এসেছিলেন বলুন, তার লাভ আমার 72টা সিট পেয়েছিলাম। তো পার্টির স্ট্র্যাটেজি থাকে, কোন নেতাকে কখন লড়ানো যায়, সেখানে লড়লে লাভ হয়, অন্যান্য জায়গায় প্রভাব পড়ে, সেই হিসাব করে দিয়েছেন। কেন দিয়েছেন এটা আমার বিচার্য বিষয় নয়, আমাকে বলা হয়েছে লড়তে, আমি লড়ে জিতে একটা সিট দেবো। আপনার ছেড়ে আসা কেন্দ্রে জয় পাবে বিজেপি? জেতা তো উচিত, সব রেডি আছে। আমি তো থাকলে অনেক বেশি ভোট সিট বাড়তো, ব্যক্তি একটা ফ্যাক্টর থাকে। আমার মনে হয় সময় আছে, অগ্নিমিত্রা ঘোরাঘুরি করে সবার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে সবারকে নিয়ে লড়াই করে জিতবে। কিন্তু যে মেঠো ভাষায় দিলীপ ঘোষ কথা বলেন, সবাই তো সেটা পারবে না। সবাই মেঠো ভাষায় বলতে তার কি মানে আছে? আমি মেঠো ভাষায় বলে বাড়িতে বিজেপিটাকে ঢুকিয়ে দিচ্ছি, বাকিটা ওনারা করে দেবেন। বেশ, আপনি কিছুক্ষণ আগে আরেকটা কথা বললেন যে মারদাঙ্গা করলে ভোটে জেতার বিষয়টা, যেটা এটা আমাদের তো ট্রেন্ড হয়ে গিয়েছে এখন। পঞ্চায়েত ভোট হোক, পুর নির্বাচন হোক, যখন শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সে সময় আমরা দেখেছি মারপিট ছাড়া এই বাংলায় ভোট হয় না, বাংলায় মায়ের কোল খালি না হলে ভোট হয় না। এই ট্রেন্ডটা বদলানোটা কি আদৌ সম্ভব? কেন্দ্রীয় বাহিনী এলেও সম্ভব? দেখুন, ত্রিপুরায় বদলেছে কিনা, কমিউনিস্টরা 3টে রাজ্যে ক্ষমতায় ছিলেন, কমিউনিস্টরা দুনিয়াতে সব জায়গায় হিংসার মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করছে, ভোটে যেতে আসে না কোনো। আর গণতন্ত্র মানে না, পার্লামেন্টকে সোয়ারের খোয়াড় বলতো, তো সোয়ারের খোয়াড়ে ঢুকে গেল পরে। আজ গণতন্ত্র তাদেরকেই শেষ করে দিল। তা গণতন্ত্রের অধিক সুবিধা নিয়ে এসে গণতন্ত্র শেষ করা ওদের পলিসি, শেষ, নিজেরাই শেষ হয়ে গেছে। তারপরে যেখানে আমরা সরকারের গঠন করেছি, আজ এখানে কমিউনিস্টের জায়গায় এরা এলে, এদের পরিবর্তন করার দরকার ছিল, মানুষকে শান্তি সুখ সুরক্ষা দেওয়া উচিত ছিল, দেয়নি। আমরা কিন্তু ত্রিপুরায় করেছি। ত্রিপুরা কোনো ওই টেররিস্ট অর্গানাইজেশনের অ্যাক্টিভ নয়, আর রাজনৈতিক সংঘর্ষ অতটা নেই। আছে কিছু লোক তো এটা ধান্দা ওদের, তারা সুপারি নেই ইলেকশনের সময়, ভোট করে দেবে, এই করে দেবে, মারপিট করবে, করেও, কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তাছাড়াও বিহার ইউপির ভোট মানে আপনি জানতেন, খুন করে দিচ্ছে, গুলি চলছে, ব্যালট বাক্স নিয়ে চলে যাচ্ছে, এইসব নিয়ে আমরা টিভিতে দেখতাম। তার চেয়ে খারাপ অবস্থা পশ্চিমবাংলায় আছে, ওখানে কিন্তু সুদ হয়ে গেছে। কেন? বিজেপি ক্ষমতায় এসেছে, তো বিজেপি সেটা করে দেখাবে, কারণ বেসিক্যালি আমরা এইসবের বিরুদ্ধে, আর তার জন্য যা করার করবো। আরে কাশ্মীর ঠান্ডা হয়ে গেল, কোথাকার পশ্চিমবাংলা? কিন্তু সেটাই তো কথা, যে কাশ্মীর ঠান্ডা হয়ে গেল, বাংলা ঠান্ডা হচ্ছে না। বাংলার ভৌগোলিক অবস্থান কতটা এখানে সমস্যা তৈরি করছে। এই যে বারবার সিএনআরসি নিয়ে কথা হচ্ছে, এগুলোর মানে দ্রুত প্রয়োগ। প্রদীপ নিভে যাওয়ার নাকি দপ করে ওঠে, রাত শেষ হওয়ার শেষের পর্যায়ে নাকি অন্ধকারটা গাঢ় হয়, সেই জায়গায় আমরা এসে গেছি, পরিবর্তন হবে। কিন্তু মানে এটা এই জটিলতা বা এই ঝামেলাটা, এই নিয়ে একটা কি বলবো, মানে একটা মানে সমস্যা জিয়ে রাখা, এটা কি শাসক দলের একটা ট্রেন্ডে পরিণত হয়ে যাচ্ছে? মানুষকে সমস্যার মধ্যে রাখা, দিয়ে তাদেরকে এই করে দেবো, তাই করে দেবো, ভয় দেখানো। জম্মু কাশ্মীরের সমস্যা জিয়ে রাখা হয়েছিল, সমাধান করা হয়নি, নাহলে কি করে 5 বছরের মধ্যে ঠান্ডা হয়ে গেল? আমাকে একজন গল্প বলেছিলেন,
কাশ্মীর নিয়ে, যে দেখো একজনের রাজার বাড়িতে তার ইচ্ছা ছিল সে সিংহ পুষবে, সিংহ একটা পুষেছিল, রাজাদের সব। তো হঠাৎ দেখলো কিছুদিন পরে সিংহের যে লালন পালন করে সে দেখছে যে প্রতিদিন কিছু কেশর পড়ে থাকে খাঁচাতে। তো কী ব্যাপার, রাজার কাছে খবর বলে, আরে সূর্যের কী বলে সিংহের কেশর কে কাটছে, খোঁজ নিয়ে দেখালো দুটো ইঁদুর, একটা ইঁদুর এসছে, সে যখন ঘুমোয় এসে তার কেশর কেটে দেয়। রাজা মহাচিন্তিত হয়ে গেলেন, মন্ত্রী বললেন কী করা যায়, বলে কিছুই চিন্তা নেই মহারাজ, একটা বিড়াল রাখলেই হয়ে যাবে, ইঁদুরকে মারতে। বলে হ্যাঁ এটা ভালো কথা। তো বিড়াল চলে এলো, বিড়াল রাখা হলো, যখন ইঁদুরটা বেরোতো বিড়াল তাড়িয়ে দিত। তো 1 বছর 2 বছর হয়ে গেলো, সেই বিড়ালের বাচ্চা হলো দুটো, আবার সে দিব্যি খাওয়া দাওয়া করে থাকছে, ইঁদুরকে আর মারে না, ঘুমোচ্ছে। তারপর হঠাৎ একদিন বাচ্চাগুলো একটু বড় হয়েছে, মা বাইরে গেছে, মা যখন বাইরে এসে দেখে একটা ইঁদুর পড়ে আছে। তো বলছে রে কিরে, মা লাফাচ্ছ, মেরে দিয়েছি। বলে কি মেরেছিস? ইঁদুরটাকে মেরে দিয়েছি। বলে সর্বনাশ, চল আর এখানে থাকার দরকার নেই, আমাদের দানা পানি শেষ। আরে ইঁদুরটা ছিল বলে তো বিড়ালের প্রয়োজন ছিল, যেন ইঁদুরটাকে বাঁচিয়ে রাখতে হবে। কাশ্মীর সমস্যাকে বাঁচিয়ে রেখে বহু পরিবার বহু পার্টি করে খেয়েছে। মোদিজি গিয়ে ইঁদুরটাকে মেরে দিয়েছেন প্রথমে। বাংলাতেও ইঁদুর আমরা মারবো, এই ধান্দাবাজি লুটপাট এগুলো করতে দেবো না, সব ঠান্ডা করবো। এবার একটু সন্দেশখালী প্রসঙ্গে না আসলেই নয়, সন্দেশখালী প্রসঙ্গে আসবো, কারণ শুধু তো এটা নয় যে এখানে যে শাহজাহানের হদিশ আমরা পেয়েছিলাম, বাংলার এই সন্দেশখালীতে শুধুমাত্র একজন শাহজাহানই আছে তা নয়, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর শাহজাহানরা রয়েছে। পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন মমতা ব্যানার্জি। তাদেরকে ঠান্ডা করা কিভাবে সম্ভব? দেখুন এক একটা করতে হয় না। কাশ্মীরে রোজ আগে বোমা রকেট মাইন চলতো, তারপরে পাথর চলতো, এখন কি চলছে? 2 কোটি ট্যুরিস্ট গত বছর গেছে কাশ্মীরে। সরকারের তরফ থেকে কেন্দ্র সরকার সমস্ত যে আমাদের স্ট্যান্ডিং কমিটি হয় না পার্লামেন্টের, সবাই বলে যান কাশ্মীর লাদাখ ঘুরে আসুন। আমি আগে গেছিলাম বলে যাইনি, সমস্ত কমিটি গেছে লাদাখে, এটা দেখাতে হবে যে আমরা আছি আপনার সঙ্গে। আমি অমরনাথ যাত্রা করলাম এবারে জুলাইতে। আচ্ছা, তো গেলাম, 2 দিন ছুটি ছিল পার্লামেন্ট থেকে, তো একদিন বৃষ্টিতে হলো, হেলিকপ্টার ছিল না, পরের দিন হলো এনি হাউ করতে হবে, শর্টকাট রুটে বাল্টা হয়ে ঘোড়ায় গিয়ে তাদের একই দিনে 12 ঘন্টায় দর্শন করে এলাম। আচ্ছা। রাত হয়ে গেল আসতে 7:30। লঙ্গরে খেয়ে দিয়ে বেরিয়েছি 8টা, পুলিশ বলছে যেতে দেবো না, আপনি ভিআইপি, আপনি যাবেন না। 70-72 কিলোমিটার ওখান থেকে শ্রীনগর, সব গাড়ি যাচ্ছে, রাতভর গাড়ি চলছে, লোক চলছে, আমাকে যেতে দেবেন, আমি ভিআইপি। তো আমি কী করা যায়, আমাকে একজন বুদ্ধি দিলে, আপনি একটু উপরে কথা বলুন। তো আমি বললাম চিন্তা করবেন না, আর কাল 6:30টায় আমার ফ্লাইট আছে, পার্লামেন্ট চলছে, যেতেই হবে। তারপরে ফোন এলো, বলছি চলো। তো এসকর্ট পেছনে সামনে দিয়ে, বড় হাইওয়ে, সারা রাত লোক চলছে, গাড়ি চলছে, সুরক্ষাকর্মী। 11টায় আমি শ্রীনগরে ঢুকলাম এসে হোটেলে, মানে গেস্ট হাউসে, কোথাও কোনো টেনশন নেই। আমি তো বলছি পশ্চিমবাংলায় আজকাল টেনশন আছে এই রাত্রেবেলা যাওয়াটা। আছে তো, আছে, ডেফিনেটলি আছে। কাশ্মীরে কিন্তু টেনশন নেই। নদিয়ার তেহট্টে আপনি জানেন যে গতকালকে যে খবর এলো, সেখানে তো মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রতিদিন প্রশ্ন উঠছে, প্রতিদিন। রাত্রেবেলা তো পিঠে বানাতে যেতে হয় মহিলাদের। একদম একদম। কিন্তু কাশ্মীরে নাই, আমি নিজের সচক্ষে দেখে এলাম, লোক বিন্দাস, খাওয়া দাওয়া চলছে, অমরনাথ জয় শিবশম্ভু স্লোগান চলছে, লঙ্গরে খাওয়া দাওয়া। কী করে হলো এটা? এক তো ইচ্ছা শক্তি থাকা চাই, আর সেই সাহস থাকা চাই, করে দিয়েছে। সারা ভারতবর্ষ পরে কোথায় বম বন্দুক শুনছে, এক একটা বাস উড়িয়ে দিত, 40-50 জন আমাদের জওয়ান মারা যেত। পুলওয়ামা হয়েছিল, তার পরিণাম কী হয়েছে? কাশ্মীর, পাকিস্তান ভয়ের দিকে তাকায় না, আবার কোথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাবে। তো দুনিয়া ঝুঁকতা হয়, ঝুঁকানে वाला চাহিয়ে। নরেন্দ্র মোদী করেছেন, আর সময় তাকে সমর্থন করেছে। একদম। আমি আরেকবার একটু সন্দেশখালী প্রসঙ্গে আসবো, এবং এখানে যিনি প্রার্থী হয়েছেন রেখা পাত্র, তাকে সরাসরি প্রধানমন্ত্রী ফোন করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তার হৌসলা বাড়িয়েছেন। কিন্তু এটা আমি জানি না, এটা তো আপনারা বেটার বুঝবেন বা বেটার আপনাদের কাছে খবর থাকবে। বিজেপি ওই জেলা স্তরে কেউ কেউ এই প্রার্থী হওয়াটাকে পছন্দ করেনি। যদি সেটা সত্যি হয়ে থাকে দিলীপদা, তাহলে ভোটে কি এর প্রভাব পড়বে? দেখুন, প্রার্থী সবার পছন্দ হবে এরকম নয়। পার্টিতে বিভিন্ন ধরনের মানুষ থাকেন, তাদের নিজস্ব অ্যাম্বিশন থাকে। আর 5 জন অ্যাপ্লিকেশন করেছে, আমার জায়গায় আপনি ক্যান্ডিডেট হলে কষ্ট তো হবে, রাগ তো হবেই একটু, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আরে কোথাকার কে রেখা পাত্র? আপনি জানেন কিছু লোককে ভড়কে তাদের বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল, রেখা পাত্র মানবো না, চলবো না, ওদের সঙ্গে আন্দোলন করে পরের দিন বুকে জড়িয়ে ধরে বলছে রেখাই আমাদের প্রার্থী। এই রাজনীতি, এসব কায়দা কানুন অনেক চলে। তো এই অন্তর্জ শ্রেণী থেকে যে বুক চিতিয়ে মহিলাদের নেতৃত্ব দিয়ে ওই ভয়ঙ্কর হিংসার বিরুদ্ধে লড়াই করেছে, যেখানে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে, মানতে তো একটা সাধারণ বাড়ির বউ মেয়ে, সে তো করেছে। তো তাকে যদি, হার জিত তো আছেই, জিতে যাবো কি হারবো সেটা পরের কথা। বিজেপি এরকম একজনকে সামনে দাঁড় করিয়েছে, এটা কি কম নাকি? একটা নরেন্দ্র মোদী পারেন, বিজেপি পারে। তো সেই জন্য সমাজের মধ্যে অনেক ভদ্রলোক আছে, কিন্তু তারা তো সংঘর্ষ করতে আসবে না।
তারা তো মহিলাদের সম্মান নিয়ে লড়াই করেনি, একটা শব্দ বলেনি, কেউ যায়নি বছরের পর বছর। দিলীপ ঘোষ গেছে সন্দেশখালী, আমার কর্মীদের হত্যা করা হয়েছিল, ওই সন্দেশখালী বাজারে ঢোকার জন্য 2 মাস ধরে লোকেরা ধর্ণা দিয়েছেন, অনেকে কেউ ঢুকতে পারেনি। দিলীপ ঘোষ ওখানে সভা করে একদম। বলে এসছে, তুই কত মায়ের দুধ খেয়েছিস। আমি আমার ভাষাই বলেছিলাম, শাহজাহান, আমি তাকে আজ চিনি না, আর 10 বছর আগে চিনি, যখন সিপিএম ওকে দানা পানি দিয়ে বড় করেছে। এনারা তো মহিরুহ তৈরি করেছেন, তাকে স্টেন গান দিয়েছেন, তখন তো সে পিস্তল নিয়ে চাকু নিয়ে ঘুরতো। আজ কোটি কোটি টাকার মালিক আর পার্টিকে দিচ্ছে। 2 মাস ধরে আঁচলের তলায় লুকিয়ে রাখা হলো তাকে বাঁচাবার জন্য, পারেনি। সেই সন্দেশকালে আমি গেছিলাম, মন্ত্রীদের ঢুকতে দেয় না। দিলীপদার সঙ্গে কথা হচ্ছে, 8 ঘন্টা টান টান একেবারে সমস্ত প্রশ্নের সরাসরি উত্তর দিলীপদার কাছ থেকে পেয়েছি। এবার যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে ট্রেন্ড তৈরি করছে শাসক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসুক এবং তাকে এইভাবে আক্রমণের মধ্যে পড়তে হোক। আপনারা বারবার বলেছেন যে ইডি সিবিআই তাদের মতো করে তদন্ত করবে, এনআইএ তাদের মতো করে তদন্ত করবে, অভিযোগ আছে তাই তদন্ত করবে। কিন্তু কংগ্রেস এবং বাম লাগাতার বলছে সেটিং, কংগ্রেস বলছে, তৃণমূল বলছে যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এর পেছনে। কিভাবে মোকাবিলা করছে? কংগ্রেস বাম তো সেটিং এর গল্প বলতে নিজেদের শেষ করে ফেললো। আজকে একটা এমএলএ নেই, এমপি নেই বিধানসভা লোকসভাতে, তো তাদের নিয়ে কে চিন্তা করে? এই সিবিআই ইডি এরা কি আজ আছে নাকি? ভারতের স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে, কাজ করেছে, তখন বেশিরভাগ সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল। এর আগে যা হয়েছে কোন পার্টির কোন নেতার বিরুদ্ধে যায়নি? আর যারা পয়সা দেয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে যেত না, নেতাদের টাইট করার চেষ্টা করতো। আমরাও তার ফল ভোগ করেছি। গুজরাট হিংসার পরে মাননীয় মোদীজি আর অমিত শাহকে তড়িপার করেছে, 10 ঘন্টার জেরা করেছে, গুজরাটের বাইরে নিয়ে গেছে। এ সমস্ত কেস হয়েছে সিবিআইতে। কিন্তু আমরা কোনো রাস্তা জাম করিনি, রাস্তা ঘেরাও করিনি, ধর্ণা দিইনি, সিবিআই অফিস ঘেরাও করিনি, এর জন্য যে চলবে না, এটা বেআইনি হচ্ছে। আমরা কেসে গেছি, কোর্টের উপরে আস্থা রেখেছি। কোর্ট আজকে তাদেরকে ক্লিন চিট দিয়েছে, আজকে নিষ্কলুষ হয়ে বেরিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগেও কিন্তু 25 বছর আমরা অপেক্ষা করেছি। তো তোমরা যদি কিছু করনি, হতেই পারে, রাজনীতি করতে এসছো, অনেক কিছু হতে পারে। তো কোর্টের উপরে ভরসা নেই, কোর্টই তো করাচ্ছে। লোকেরা কোর্টে গেছে তোমাদের বিরুদ্ধে, তোমরা যাও না কোর্টে একবার, কারণ কি ওনারা জানেন যে গন্ডগোল আছে, তাই পাবলিককে উল্টোপাল্টা বলার চেষ্টা করতে। এত বলার পরেও বাঁচতে পারছে নাকি? সারা বছরের পর বছর সিবিআই ইডি আর অ্যাক্টিভ থাকে, আর অ্যাক্টিভ থাকবে। আর সব জায়গায় দেখুন কোর্ট থেকে আদেশ আছে, কেউ না কেউ। আমরাও যাইনি, কংগ্রেসের লোকেরা গেছে, কংগ্রেস আমলে শুরু হয়েছে, জেনারেল পাবলিক গেছে, সিপিএম গেছে। সেটিং বলছে কারণ তোমরাই তো কেস করেছো, কাজ হচ্ছে। কই তোমাদের বাড়িতে যায় না? যারা বলছে তাদের বাড়িতে কেন যায় না? সেটিং হলে কি 5 জন মন্ত্রী জেলে থাকতো, এমএলএ এমপি জেলে থাকতো? কেন থাকেনি কংগ্রেস সিপিএম লোকেরা? এসব আর বলবে এটা কি বিজেপির বিরুদ্ধে? বলার কিছু নেই। আমি তৃতীয় বাচ্চা হয়ে গেছে এখন ছাগলের, বলবে কি? না, আমি বলছি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যদিও 9 বার সমনের পরে যদি একজন মানুষ না যায় তাহলে হয়তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বা হয়তো গ্রেপ্তার হতে পারে। পার্থবাবু কেষ্টবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে এখানে যখন মহামান্য কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময় দেখেছি আমরা ভর্ৎসনার মুখে ইডি সিবিআইকে পড়তে হয়েছে দীর্ঘসূত্রিতার জন্য। এতগুলো মানুষ চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছেন, এখনো তাদের আন্দোলন চলছে। এই জায়গায় দাঁড়িয়ে কি সাধারণ মানুষের মধ্যে কোথাও এই মানসিকতা তৈরি হতে পারে যে দূর, কিছু হবে না, কিছু হওয়ার নেই, এবং তার কোনো প্রভাব, সরাসরি প্রভাব, প্রত্যক্ষ প্রভাব নির্বাচনে পড়তে পারে? কারণটা দেখুন, এত ব্যাপক দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। বাঙালি হিসেবে লজ্জা করে যে আমাদের জনপ্রতিনিধি, আমাদের নেতা, যাদেরকে মানুষ জিতালো, তারা লুট করে দিল গরিব মানুষের বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, মহিলাদের জন্য সহযোগের টাকা, গরিব মুসলমানদের ছেলে মেয়েদের পড়বে বলে তাদের স্টাইপেন্ডের টাকা সব লুট হয়ে যাবে। চাকরি দিতে গেলে গরিব মানুষের জমি বাড়ি বিক্রি করে যেতে হবে, তারপরেও চাকরি পাবে না। এ কি চলতে পারে? পরীক্ষার পর পরীক্ষার প্রহসন হবে, সেখান থেকে রিক্রুটমেন্ট না, পেছনের দরজা দিয়ে এসএমএসে চাকরি হয়ে যাবে। এইটা মানুষ খুব হতাশ। মানুষ চাইছে যে এদেরকে সেই হিন্দি সিনেমার মার খেতে খেতে পাবলিক চাইছে কবে মারবে হিরো, মার সব বেটাকে ঠান্ডা করে দেয়। যেই একটা মারতে আরম্ভ করে তবে হাততালি পড়তো সিনেমা হলে, আমরা দেখেছি। কারণ কি, মানুষের যে অবদমিত ইচ্ছা, যেটা মানুষ একটা সীমায় পৌঁছে হতাশ, আর বোধহয় হবে না, কেন করছে না, এই যে ইচ্ছার যে চাপ, সেটা যেন মানুষ এটা বলছে। কিন্তু হচ্ছে বলে তো আপনি করতে গেলে তো প্রক্রিয়ার ভিতর দিয়ে করতে। আজকে যে কোনো লোককে তুলে নিতে পারে, কালকে ছেড়ে দিতে হবে। দেখো কী করলো, এখন বলছে হেলিকপ্টার সার্চ করে নাকি স্যান্ডউইচ পেয়েছে, আমি জানি না কী পেয়েছে। তো হেলিকপ্টার সার্চ করছে, দুজনের হেলিকপ্টার সার্চ হলো, অন্যদেরও হতে পারে। হ্যাঁ, এটা ঠিক, যাদের নামে একটু বদনাম তার দিকে আঙুলটা বেশি ওঠে। তো সেই জন্য যেগুলো হচ্ছে, এর আগে হয়েছে, সবাইকে এর ভিতর দিয়ে আসতে হয়েছে। অপেক্ষা করুন। আর সত্তায় কেউ চিরদিন থাকবে না। কংগ্রেস এত বছর থেকেছে, কি করেছে?
আমরাও তো লড়েছি তার বিরুদ্ধে, এই পরিস্থিতি পার হয়ে এসেছি। অধৈর্য কেন? যদি তোমাদের সততা, নিজের উপর বিশ্বাস থাকে, থাকো, লড়াই করো, সিস্টেমের উপর বিশ্বাস রাখো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন বিজেপিতে আসতে চাইছেন, কারণ আমরা শুনলাম গতকাল বিরোধী দলনেতা বলেছেন যে উদয়ন গুহ নাকি আসতে চাইছে, যে রোজ ঝগড়া আগে মারামারি, আসতে অশান্তি চেয়েছিলেন, লেগেই চাইছে। উনি আসার আগে উনি আসতে চেয়েছিলেন। আচ্ছা, মানে নতুন এই নাকি? তালিকাটা এখনো খুব দীর্ঘ না? আমি তো লম্বা লিস্ট দেবো আচ্ছা। এমএলএ এমপিদের যারা লাইনে ছিলেন, আচ্ছা, কাউকে না হয়েছে, কাউকে না হয়নি, কাউকে না নিলে জোর করে ঢুকে পড়েছে, এরকম ঘটনা এটা হয়েছে। কি করা যায় বিজেপিতে, জোর করে ঢুকে পড়া? যখন হাওয়া উঠবে রাজনীতি এরকমই চলছে, এটাই রাজনীতি। তাহলে- আইপিএল চলছে না, প্রতি তাহলে বছর তো টিম চেঞ্জ আপনারা হয়। এই ওয়াশিং মেশিন তো সেই তকমাটা জন্য- কোনোদিন সরাতে না পারবেন না, না। ওয়াশিং মেশিন না, কংগ্রেস পার্টিটা করতে গেল, টিএমসি করতে গেল। টিএমসি বলে অরিজিনাল কিছু আছে কি? না, দিলীপদা, তাহলে তো বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা চলে আসছে, সেটা তো কখনোই। আমার পার্টিতে এসে চুরি করেছে কি? তাকে আমরা আইন থেকে বাঁচিয়েছি কি? তার বাড়িতে সিবিআই এসে আমরা ধর্ণা দিয়েছি কি? এটা পার্টি উইথ ডিফারেন্স এটাই আছে। একদম। আমরা বাকি থেকে পারো দাও, আপনার মন্ত্রী ধরা পড়লে বিজেপি অফিসে ঢিল মারবেন, ঘেরাও করবে, এসে মমতা ব্যানার্জি রাস্তায় হাঁটবেন, এটা আমরা করি না। চোরদের বাঁচাবার চেষ্টা করি না। এটা ডাকাতকে বাঁচাবার জন্য 2 মাস ধরে আপনার পুলিশ গাড়িতে নিয়ে ঘুরবে, নেওয়া হয়েছে চোখে দেখতে পাবেন না, এটা হতে পারে না। বিজেপি এটা করবে না। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন একজন, তিনি 1 লাখ টাকা কারো কাছ থেকে নিয়েছিলেন। সব নেতা নয়, পার্টি চলে, নিজের নির্বাচন লড়ছি, আমরা কি বাপের টাকা লড়ে নাকি? তাকে সেটা খবর এসেছিল, সে দেখেছিল, কোর্ট বলল না, অনৈতিক হয়েছে, এই টাকাটা না 1 লাখ, তাকে 1 বছর জেল দিয়েছে। তিনি জেলে গেছিলেন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট। বিজেপি তার বিরুদ্ধে যায়নি তো, কোর্ট কাছারি যা বলেছে ঠিক। কেন ওনারা মেনে নিচ্ছেন না? 2বার ডাকলেই পেট ফুলে যাচ্ছে, এই তাই কি এমন ভিআইপি লোকের টাকা চুরি করে ফুর্তি মারো, তোমাকে ডাকবো না? ডেকে নিয়ে যাবে, বামাল শুদ্ধ, পরিবার শুদ্ধ ডেকে নিয়ে যাচ্ছে। এমনি নয়, লোক বলছে টাকা না, ঢুকিয়ে দাও, ছাড়বে না। এই যে মন্ত্রীরা তো ফুটানি মারছিলেন, 8 বার 10 বার চিঠি পেয়ে যাচ্ছেন না। আমি বলছিলাম যাবেন তো ভেতরে যাবেন, গেলেন, ভাত খান। তো কানুনকে, কোর্টকে, সিস্টেমকে একেবারে ছেলেখেলা করে দেওয়া হচ্ছে। এই জন্য মানুষ খুব হতাশ। তারা চাইছে খুব তাড়াতাড়ি অ্যাকশন হোক, এবং মানুষ চাইছে এদের সাজা হোক। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হচ্ছে, তিনি যাচ্ছেন বারবার এবং বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে বলছেন অশ্বডিম্ব। মানুষ এটা ভরসা, বিশ্বাস করে? আপনার কি মনে হয় দিলীপদা? দেখুন কি হচ্ছে না হচ্ছে, প্রসেস চলছে, লম্বা চলে। আমরা সেই eyewash নয় তো ডিটেকটিভদের ছোটবেলায় পড়তাম তো বই, এই বোধহয় ধরে ফেললো, এই বেরিয়ে গেল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা হতে হতে একবার খপ করে দিল। আমি বলছি একটা বিরাট বড় মানে দুর্নীতির স্ক্যামের হচ্ছে, তদন্ত হচ্ছে, তাতে বহু লোক, আমাকে আপনাকেও ডাকতে পারে একদম। যে ভাই তুমি সাংবাদিক ওখানে রিপোর্ট করো, কি কি তথ্য আছে বলো। দিলীপ ঘোষকেও ডাকতে পারে, ঠিক। এই নেতাদের সঙ্গে মেশো, কাজ সম্বন্ধে কি জানো, ঠিক। থাকলে বলবো। তার মানে আমি চোর নাকি? আমাদের দায়িত্ব নিজেকে, যারা অপরাধী ভেবে নিচ্ছেন, গন্ডগোলটা ওখানেই। ওখানে, ঠিক। ডাল মে কুচ কালা হয়, অনেককে ডাকছে প্রতিদিন। আপনি দেখুন শতাধিক জায়গায় রেড হয়, আইটি হোক, সিবিআই, ইডি হোক, সব চোর নয়। বেশিরভাগ তো ব্যবসায়ী ব্যুরোক্র্যাট আছে, কটা নেতা আছে। এইরকম নেতা হলেই খুব চর্চা হয়। এই কেজরিওয়ালের মতো যে 420 নেতা হয়, তাহলে খুব চর্চা হয়। তারপরে শেষে কি হয়, হয়েছে দিল্লি জাম হয়ে যাবে, লোক ছুটে, কেউ আসেনি, কেউ থাকে না ওই সময়, জানে ও ধান্দাবাজি করে। হ্যাঁ, সুবিধা দিয়েছি ঠিকই, তো বাপের টাকা দিয়েছো নাকি? দেশের টাকা আমাকে দিয়েছো, তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, এই কেন তোমার জন্য যাবো? রাজ্যেও তো মানুষ অপেক্ষা করে আছেন, মাথার কবে হদিশ পাওয়া যাবে। লোকই বলছে। তো সেই যে প্রক্রিয়া আছে, আইনের যে ধারা, তার মাধ্যমে আপনাকে যেতে হবে। নাহলে সিবিআই উল্টো ধমকাচ্ছে, কাকে ধরে নিয়ে এসছো তুমি, তার জবাব দিতে হবে। তথ্য প্রমাণ কোথায়, চার্জশিট দিতে হবে। আইনে আদালতে প্রমাণ করতে হবে দোষী। তাহলে রাতারাতি তো করতে পারে না। একজনকে ধরতে যাচ্ছে, 5 জনের নাম আসছে, তাকে ধরতে আর 5 জনের নাম আসছে, তার থেকে শাখায় 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 দেখা গেল পুরো বামাল শুদ্ধ এর সঙ্গে যুক্ত আছে। তথ্য প্রমাণ ছাড়া তারা এটা করতে পারে না, করবেও না। আর একসময় বেরোবে। আর আমি এটাও বলি যে যাদেরকে ডাকছে বা সমন দিচ্ছে সব চোর বা তারা দুর্নীতি, এটা আমি মনে করি না। কে ঠিক কে ভুল সময় প্রমাণ হয়। বেশ, এবার একটু সিএ এনআরসি প্রসঙ্গে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএটা যদি মাথা হয়, এনআরসিটা লেজ। এটা কি মানে এই বিচারিতাটার মানে এর ভুল বোঝাচ্ছেন? সিএ আর এনআরসি হচ্ছে পুরোপুরি আদালতের নির্দেশে কেবলমাত্র আসামে হয়েছে, বিশেষ পরিস্থিতি। আমরা করিনি, রাজীব গান্ধীর সময় চলে এসছে। এখন ঘটনা পরম্পরায় বিজেপি সরকার এসে গেছে, তো কোর্ট যে আদেশ দিয়েছে, সরকার যার হোক তাকে মানতে হবে। আজ মমতা ব্যানার্জিকে যদি বলে, বলতে পারো না মানবো না, তাকে করতে হবে, ঢোকাতে হবে জেলে বা যেখানে হোক। তো সেখানে সেটা হয়েছে। কিন্তু সিএ যেটা, এটা তো পজিটিভ। কিছু মানুষ যারা বিভিন্ন দেশেতে, অখণ্ড ভারতের বিভিন্ন অংশেতে ছিলেন, তার পূর্বপুরুষরা, রাজনৈতিক কারণে দেশ ভাগ হয়েছে, আমরাও করিনি, করেছে কংগ্রেসিরা আর কিছু দেশ বিরোধী, তার বলি হয়েছেন তারা।
অত্যাচারিত অপমানিত হয়ে মান সম্মান ধর্ম মা বোনের সম্মান রক্ষা করতে সর্বস্ব ছেড়ে চলে এসেছেন এখানে, বছরের পর বছর আছেন। তো দেশের একটা আইন আছে, আপনি এই দেশে থাকছেন, আপনাকে নাগরিকত্ব নিলে 12 বছর থাকার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ডকুমেন্টস দিতে হবে, তারপরে স্বীকার করবে নেবে কিনা। তাতে বহু মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সেই আইনের সুবিধা পান। কিন্তু এই যারা সংখ্যালঘু আদার দেন মুসলিম, কারণ ওগুলো মুসলিম কান্ট্রি হয়ে গেছে, তাদের উপর অত্যাচার হয়নি, এটা বাস্তব কারণ। আর যারা প্রায় 5-6টা যে ধর্মের লোক তারা অত্যাচারিত হয়েছেন, তারা বলেওছেন, দুনিয়া দেখেওছে, তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। তো ভারত যুগ যুগ ধরে বহু দেশের লোককে আমরা গ্রহণ করেছি। পশ্চিম আছে, আজি খুলি আছে, দাস সেতা হতে সবে আনে উপহার, কবি লিখে গেছেন। লোকযুগে এসেছে, লোকেরা খেতে পায়নি তো এসেছে, প্রচার করতে এসেছে, শিক্ষা নিতে এসেছে, এমনি। তো এই মানুষগুলি জীবনের তাড়নায় আজকে প্রাণের জন্য সম্মানের জন্য এসছেন। আমাদের দায়িত্ব, আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের শ্যামাপ্রসাদ বলেছেন জায়গাতেও, তাদেরকে একটা আইন তৈরি করে শর্টকাট তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা হচ্ছে। কার অসুবিধা হতে পারে, কেন কষ্ট হচ্ছে, এটাই তো বোঝা যায়। মুসলমানদের কথা কেন আসছে ভাই? মুসলমানদের নাম তো কোথাও নাই ওখানে, কারণ মুসলিম ভোট নিতে হবে। মমতা ব্যানার্জি মুসলমানদের বলেন দাঙ্গা হতে দেবেন না, দাঙ্গা করেন, মুসলমানদেরকে দাঙ্গাবাজ বানাচ্ছেন আপনি। আমরা তো বলিনি দাঙ্গাবাজ, আপনি বলছেন। ভোটও নেবেন তাদেরকে দাঙ্গাবাজও বলবেন, দাঙ্গার ভয়ও দেখাবেন। এই রাজনীতি কতদিন চলা উচিত? তাদের স্টাইপেন্ডটাও খেয়ে নেবেন, এর পরিবর্তন হওয়া উচিত। সেই জন্য কি আছে, কিছু বিতর্ক তৈরি করা, বিরোধিতা করা, সাধারণ গরিব মানুষ ভয় পায়। যারা এর সুবিধা পাচ্ছেন তাদের কনফিউশন নেই। মুসলমানদের ভয় দেখাচ্ছে সিএনএ, আর সিএর সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক ভাই? কোনো সম্পর্কই নেই। তো মুসলমানরাও মনে হয় খুব বেশি দিন এরকম বোকামি করবেন না, অন্যের দেওয়া টুপি পরবেন না, নিজের ধর্মের টুপি পরে আর তারা নিজের ধর্ম আচরণ করে এই নেতাদেরকে বিচ্ছিন্ন করুন। আমার মনে হয় দেখবেন আপনি এই ইলেকশন থেকে বহু পরিবর্তন হয়ে যাবে। বেশ, দুর্নীতি নিয়ে কথা হয়েছে, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু দিলীপ ঘোষের মন্তব্য সেখানে না পেলেই নয়। সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, তিনি একটা তথ্য লোকসভায় তুলে ধরেছিলেন এবং সেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রসঙ্গ এসেছিল এবং উনি দেখিয়েছিলেন তথ্য দিয়ে যে করোনা কালে যেখানে গোটা বিশ্বজুড়ে বেশিরভাগ কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এই একটা কোম্পানির প্রফিট আকাশ ছোঁয়া। কীভাবে হয় জানি না, সেটা তো হয়তো সময় বলবে। কিন্তু এই কোম্পানি বা দুর্নীতি যখন এই রাজ্যের প্রতিদিন ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার সঙ্গী হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বড় বড় কথা যখন শাসক দলের নেতা মন্ত্রীরা বলেন, তখন মানুষের কাছে তার ইম্প্যাক্ট কি হয়? এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথাই আমি ধরছি, একটা পরিবারের সবাই এখান থেকে সুবিধে পেয়েছে, সবাই। সেক্ষেত্রে মানুষের মধ্যে ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে, এটা নিয়ে বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু শাসক দলের বুক বাজিয়ে বড় বড় কথা এই জায়গায় দাঁড়িয়ে বলা কি সাজে? কিভাবে দেখছেন? না, যতদিন না দোষ প্রমাণ হয় সব নিজেকে নির্দোষ বলে, বড় বড় কথাও বলে। এর আগেও হয়েছে, আগামী দিনেও হবে। তো এখানেও এই ধরনের কমপ্লেন এসেছে, তার তথ্য প্রমাণ এসেছে, তদন্ত চলছে। আমার মনে হয় ঠিক সময় তার সমাধান হবে, তখন দুধ জল আলাদা হয়ে যাবে, অপেক্ষা করতে হবে। কিন্তু যেটা হয়েছে এটা ঠিক, যে তথ্য দেখা যাচ্ছে সামনে বা যে লোকেরা তার সঙ্গে যুক্ত, তাদের কথাবার্তা ইত্যাদি থেকে বহু এরকম বিষয় এসছে যেটা নিয়ে সন্দেহ হয়েছে, সেগুলো তদন্ত চলছে। আমরা তদন্তের দিকে তাকিয়ে আছি। আর সাধারণ জনতা হিসেবে পশ্চিমবঙ্গে এটা চাইব যে তাড়াতাড়ি যেন সমাধান হয়। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ মানুষ সহ্যের সীমায় পৌঁছে গেছে। একদম তাই। এই দুর্নীতি দেখে, এই অত্যাচার, এই লুট দেখে মানুষের সহ্য হচ্ছে না, তারা সমাধান চাইছেন। আর এছাড়া কোনো রাস্তাও নেই। সিবিআই, ইডির মতো সংস্থা, সর্বোচ্চ সংস্থা, তার উপরে বিশ্বাসও আছে, আর সেটাই একমাত্র রাস্তা। কোর্ট সেই জন্য অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমাদেরকেও তার দিকে তাকিয়ে থাকতে হবে। লোকে বলছে হবে না, এ না হয়। হ্যাঁ, এটা ঠিক, আমাদের প্রক্রিয়াটা স্লো নির্বাচনে বা আমাদের বিচার প্রক্রিয়া। কিন্তু আজকে চিদম্বরম জেলে গেছিলেন, লালু প্রসাদ জেলে আছেন, 2-3 জন মুখ্যমন্ত্রী জেলে আছেন, একাধিক মন্ত্রী জেলে আছেন, আমাদের রাজ্যেও আছেন। তো কিছু তো আছে, নাহলে যাচ্ছেন কি করে? ঠিক কথা। আর তার মধ্যে কেউ থেকে যাবেন, কেউ বেরিয়ে আসবেন। একটা বিষয় নিয়ে বিরোধীরা বলার চেষ্টা করেছে বিভিন্ন সময়, সেটা হচ্ছে যে জুরিসডিকশন। আপনারা এই আদালতের কথা হচ্ছিল, আইনের কথা হচ্ছিল, কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই, এনআইএ, যত কেন্দ্রীয় সংস্থা আছে সব কিছু, এবং তার পাশাপাশি বিচার বিভাগ, এই সব কিছুর উপর কর্তৃত্ব করতে চাইছে লাগাতার এই অভিযোগ। ওনারা উদাহরণ হিসেবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ তুলছেন। এটা কি সঠিক? কিভাবে দেখছেন আপনি? সঠিক কি একজন বিচারপতি রিটায়ার্ড হয়ে রাজনীতি করতে পারে না? না, বিরোধীদের অভিযোগটা সম্পর্কে অভিযোগ আমি বলছি, সেটাই বলছি। আজকে একাধিক IPS, IAS অফিসার টিএমসির হয়ে ইলেকশন লড়ছেন, মন্ত্রী হয়েছেন, আছেন, MP হয়েছেন। তারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে রাজনীতিতে আসার। আমি তো বলবো অভিজিৎ বাবুর মতো যারা সৎ নির্ভীক মানুষ,
তারা বেশি সংখ্যার রাজনীতিতে আসেন। এখনও পর্যন্ত রাজনীতিটাকে কেমন পঙ্কিল আবর্ত বানানো হয়েছিল, তারা ভয় পেতেন রাজনীতিতে আসতে। শিক্ষাবিদরাও আসতে চান না, অনেকে এসে ফিরে গেছেন, বাবা আর নয়। ফিল্ম স্টাররাও এসেছেন, অনেকে খারাপ অভিজ্ঞতা হয়েছে। তো এরা যদি না আসেন, কেষ্টর মাগুর মাছের ব্যবসায়ীরা রাজনীতি করবে, 600 কোটি টাকা কামাবে, লোককে মারবে, কাটবে, লুট করবে। কেউ ডেলিভারি বয়, কেউ অমুক মুরগি কাটতো, তারা যদি নেতা হয় তাদের কেমন চরিত্র হয় দেখছেন। শাহজাহানের মতো পাড়ায় পাড়ায় লোক তৈরি হয়েছে। তো এইসব লোকেরা আসা উচিত, লোকের ভরসা হবে কমপক্ষে রাজনীতি তারা কিছু হবে বলে। মোদি আসার ফলে আজকে যে ইয়ং জেনারেশন আমাদের, সে MBA করছে, ইঞ্জিনিয়ারিং করছে, ভালো পড়াশোনা করছে, PhD করেছে বা ভালো চাকরি করছে, সেও বলছে না রাজনীতি যাওয়ার দরকার। আমাদের একাধিক যারা ব্যুরোক্র্যাট, অশ্বিনী বৈষ্ণব আছেন, পুরী আছেন মন্ত্রী, তিনি কর্পোরেটে ছিলেন, আরও কয়েকজন, জয়শঙ্করজি আছেন, এরা ভালো ব্যুরোক্র্যাট, এরা উচ্চশিক্ষিত, দেশ বিদেশ দেখেছেন। তারা আজকে দেখুন, তারা পলিটিক্যাল লিডার নন, হয়তো ইলেকশন জেতাও কঠিন হবে তাদের পক্ষে, কিন্তু তারা মোদি তাদের নিয়ে আসেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। কে বিদেশ মন্ত্রী, কে এখানে ইলেকট্রনিক্স, যা কথা দিচ্ছেন। সেদিন অশ্বিনী বৈষ্ণব বলছেন যে সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করছে সেমিকন্ডাক্টর চিপস বানাবার জন্য। দিন লোক বলছে কোথায়, বলে সেপ্টেম্বর সে আপনি পেয়ে যান ভারতীয় চিপ। এ কথা বলার মতো। আমি দেখলাম অ্যাক্সিডেন্ট হলো বালেশ্বরে, উনি নিজে গেছেন ওখানে, নিজে ইঞ্জিনিয়ারও বটে, সেই ট্রেনের মধ্যে ঢুকে ইঞ্জিনিয়ারের মধ্যে কোথায় গন্ডগোল হয়েছে, কী হয়েছে নিজে দেখছেন। পাকিস্তানেও তার জয় জয়কার হচ্ছে যে এটা কেউ দেখেছে কোনো মন্ত্রীকে গায়ে ধুলোবালি লাগাতে, রোদ লাগাতে করেছেন। এই ধরনের লোকেরা আজকে রাজনীতিতে আসছেন, তারা অভিজ্ঞতা নিয়ে এসে তারপরে রাজনীতিক লাভ হচ্ছে। এরকম বড় প্রজেক্ট এত তাড়াতাড়ি কাজ হচ্ছে, তো সেটা সেই লোকেদের আসা উচিত। যারা সত্যকে ভয় পায়, এই লোকেদের ভয় পায়, তাদের তো সমস্যা আছেই, তারা সমালোচনা করবেই। গতকাল প্রধানমন্ত্রীজি যে বক্তব্য রেখেছেন, জাতীয় সংবাদ মাধ্যমে ওনার যে সাক্ষাৎকার গেছে, উনি 2047 সালে অবধি ভাবছেন। উনি তার মানে আজ থেকে যদি হিসেব করি তাহলে 20-25 বছরের মানে ভাবনা চিন্তা ওনার কমপ্লিট আমরা ধরে নিতে পারি। এই রকম একজন যশস্বী প্রধানমন্ত্রী এই দেশ আগে কখনো পায়নি, এটা সত্যি কথাই। কিন্তু ভারতের অর্থনীতি নিয়ে সেই জায়গায় কি সত্যি পৌঁছানো গিয়েছে যেটা দাবি করা হয় বা যেটা বাজেটেও দাবি করা হয়েছে? দেখুন, 70 বছরে প্রায় বা 60 বছরে আমাদের অর্থনীতি 2 ট্রিলিয়ন হয়ে গেল। এই 10 বছরে 3 হয়ে গেল, 1.5 গুণ বাড়লো, এখন 3.25 হয়ে গেছে। আচ্ছা বলুন, 10 বছরে কি করে ডবল হতে পারে, আর 70 বছরে পারেনি, 60 বছরে পারেনি কেন? ভীষণ আছে। আর মোদিজি যেমন দূরে ভাবেন, দূরদর্শী আছে, সেরকম শর্ট, আমাদের চশমা আছে না, পাশে পড়ার জন্য, দূরে দেখার জন্য, দুটোই আছে। উনি 100 দিনের কি করবেন এই সরকার হলে তার রেডি করে রেখেছেন। ওখানেই বলেছেন উনি যে 19 সালে আমি ঠিক করে রেখেছিলাম 100 দিনে কি করবো। 100 দিনের মধ্যে 3 তালাক, 370 সব হাঁটিয়েছেন উনি, CA ইত্যাদি সব। এগুলো ওনার প্ল্যানিং একদম থাকে। আর ওই লোকগুলো যারা 70 বছর এই দেশকে চালিয়ে কিছু করতে পারেন, তাদের দিয়ে উনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই বৈশিষ্ট্য, নেতৃত্ব। কেন নরেন্দ্র মোদীর যে ভিশন আছে সেটা কেউ বুঝতেও পারে না এক সময় উনি কী করছেন। মোদি হয়তো মুমকিন হ্যাঁ, এমনি স্লোগানটা এমনি নয়। আর উনি মানুষকে বাদ দিয়ে নেই, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। সবার বিশ্বাস লাগবে, সবার সহযোগিতাও লাগবে। সেজন্য উনি বলেছিলেন 24-এর মধ্যে এই বাড়ি শৌচালয় আমি বানিয়ে দেবো। 2 বছর চলে গেল করোনার জন্য, পিছিয়ে গেছে। এটা শর্ট টার্ম। আগে মানুষকে তার প্রাথমিক সুবিধা বেঁচে থাকার জন্য এটা দিতে হবে, চিকিৎসা থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল, বাড়ি, বিদ্যুৎ, ঘরে গ্যাস, এগুলো দিতে হবে। কেন দিতে পারেনি 70 বছর আমরা? এই প্রশ্ন করতেই পারে মানুষ। দেশ স্বাধীন হলো, সে বুঝতে পারছে না স্বাধীন না পরাধীন। এটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বিশ্বগুরু করতে গেলে ভারতকে, যেমন আমরা ভ্যাকসিন তৈরি করেছি, চন্দ্রযান তৈরি করেছি, এই যে বন্দে ভারত থেকে অমৃত ভারত ট্রেন তৈরি করছি, দুনিয়াতে কুলিন হওয়ার জন্য আমরা বুলেট ট্রেনও আনছি। এখন আমাদের কাছে টেকনোলজি নাই, জাপান থেকে আনছি। তো বিবেকানন্দ বলেছেন দুনিয়াতে বিজ্ঞানের যা উন্নতি তার লাভ আমাদের নিতে হবে, কিন্তু ভারতবর্ষের ধর্ম সংস্কৃতির যে উচ্চ স্তর সেটা দুনিয়াকে দিতে হবে। সেটাই করছেন উনি, আর এটা হবেই। উনি বড় দূর রেখেছেন যাতে সমাজ এখন থেকে লেগে গিয়ে আমাদের বর্তমান যুব সমাজ যেন ওই দেশকে ওরকম তৈরি করতে পারে। এটা হতে পারে, উনি 10 বছরে দেখিয়েছেন, লোকে অনুভব করতে পারছে পরিবর্তন হচ্ছে। আপনি যে যে সেক্টরগুলোর কথা বলছেন ডেফিনেটলি সেখানে ব্যাপক উন্নতি হয়েছে। আরেকটা উন্নতির জায়গা যেটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়, অলিম্পিক বলুন বা ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নতি। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে বক্সিং নিয়ে যা হলো, বক্সাররা যেভাবে রাস্তায় বসে পড়লেন, যে যে অভিযোগগুলো উঠেছিল, তারপরে সেই অভিযোগের প্রেক্ষিতে কোনো তদন্ত কমিটিও কিন্তু বসতে আমরা দেখলাম না। সেইভাবে একটা ছোট কমিটি বসেছিল ঠিকই, কিন্তু সেইভাবে আমরা দেখলাম না বসতে।
এক্ষেত্রে এটা নিয়ে একটা তো সুযোগ তৈরি হলো বিরোধীদের কাছে বলার জন্য। কিচ্ছু না, সবাই জানে এটা একজন লোক কুস্তি সংঘের প্রেসিডেন্ট হবে, সেই জন্য এই যারা কুস্তির আখড়ায় লড়াই ছিল তাদেরকে রাস্তায় বসিয়ে দিল। কিন্তু পদক ফিরিয়ে দেবে তা বলে আপনি দেখুন, এরা একটাও সিলেকশন হতে পারেনি, এরা বিশ্বের নাম কমালো তো, এই রাজনীতি করতে ক্ষতিকার হলো, ওদের ক্ষতি হলো, দেশেরও ক্ষতি হলো, একটাও সিলেক্ট হতে পারেনি। আর এদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে তখনকার যিনি যার নামে এত অভিযোগ তিনি বলেছেন দেখো ভাই সিলেকশনে তোমাকে আসতে হবে, সেই সিলেকশন রেজাল্ট হলে তবে তুমি দেশের হয়ে প্রতিনিধিত্ব হবে, তারা সিলেকশনে যাবে না। আমরা তো ইন্টারন্যাশনাল কুস্তি আজকে যেতে হয়েছে, যাওয়ার পর সবকটা ফেল করে মরেছে, কী লাভ হলো? একজনের রাজনীতি, এরা তো খুব সাধারণ বাড়ি, সাধারণ ছেলেপুলে লেখাপড়া বেশি করেনি, তাদেরকে রাজনীতির বোর্ডে বানানো হলো, আর বোর্ডে হয়ে গিয়ে নিজের ক্যারিয়ার শেষ করলো, দেশেরও করলো। তোমাকে দেশ কি দেয়নি, কোটি কোটি টাকা দিয়ে সব দিয়েছে, কোন রাজনীতি করতে গেলে ফালতু গিয়ে নিজের ক্যারিয়ার শেষ করলে আজকে ওদেরকে সম্মান দেবে কে, লাভ কে, ভুলে যাবে লোকে কালকে সব। এই যে রাজনীতির চক্রান্ত, আপনি বলুন কিষাণ আন্দোলনে কার লাভ হয়েছে? ঠিক কথা। মোদীজি বলেছেন যে আমরা লোককে বোঝাতে পারিনি, বিল উইথড্র করে নিয়েছে। শাহবাগ আন্দোলন হলো, ওখানে বসে থাকলো 1 বছর, মহিলারা এসে কি সিএ তুলতে হবে, কী লাভ হলো? সিএ হয়ে গেলো আজকে। তো কিছু লোক পেছন থেকে হাওয়া দিয়ে রাত্রেবেলা বাইজি আসছে, মদ মাংস আসছে, খেয়ে ফুর্তি করা হচ্ছে, এসি মেশিন লেগে গেছে গরমের সময়, কারা করেছে? সবাই দেখেছে এরা। সেদিনও কিষাণ আন্দোলন হয়েছিল, একদম সব ছেলেরা এসছে পাঞ্জাব থেকে, জিজ্ঞেস করছে क्यों आया है, मुख चाचाई को जानते हो, सीए नहीं जानता है, কৃষি বিল কি कुछ चीज জানে না, খাও দাও ফুর্তি করো, কিছু লোক আছে চাষবাস নেই চলে এসো, এই করে কতদিন ভারতবর্ষকে তার ডেভেলপমেন্ট থেকে আটকানো যাবে? এই রাজনীতি বন্ধ হয়ে যাবে, এবারে হয়ে যাবে সব হিসাব। বেশ দিদিতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানের। আজকে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ হচ্ছে, দিলীপ ঘোষ কোনো সাজেশন দেবেন সেই ইস্তেহারে কি থাকা উচিত? সাজেশন শোনার মতো নাই তো কেউ, ও যিনি মাথায় বসে আছেন তার সামনে কেউ সাজেশন দেয় না, ওনার সব ঠিক করা আছে। যে ট্রেডমিলে তো বাজেট তৈরি করতে পারে তাকে কে সাজেশন দেবে? সে সাহস কার আছে? আমার তো কমপক্ষে নাই। না আপনি এগিয়ে রাখবেন কাকে? অভিষেক ব্যানার্জি দেখা উচিত, সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্য এগিয়ে যাচ্ছে, আমরা পিছোচ্ছি কেন? ওনার তথ্য আলাদা, ওনার সমস্ত কিছু আলাদা, ওনার সঙ্গে কারো মেশে না, অন্য জগতের প্রাণী, দেশটাকেও আলাদা করতে হয়েছে বাংলাকে। সেই জন্য আমি বলছি তো মানুষকে ঘরছাড়া করবেন না। ভারতবর্ষের যেখানে অ্যাক্সিডেন্ট হবে বাঙালি মরবে, কেন বলুন তো? লক্ষ লক্ষ বাঙালি পেটের জন্য চলে যাচ্ছে, এটা কি লজ্জার বিষয় নয়? আজ লোক আঙুল তুলবে, বাঙালি মানে ধান্দাবাজ, কাটমানিখোর, টেরোরিস্ট, দেশবিরোধী, সব জায়গায়। এটা কেন? দুর্নীতিগ্রস্ত, মন্ত্রী জেলে যায়, শিক্ষামন্ত্রী জেলে, এটা বাঙালির প্রাপ্য ছিল নাকি? তো সেই জন্য এবং গোটা দেশে যা ঘটছে বাংলা যোগ, সেটা স্মোক কাণ্ড হোক সংসদে বা কোথাও মার খেলে ধরা পড়ার ভয়, চলো দিদির বাড়ি লুকে ওঠা হয়েছে, দুনিয়ার টেরোরিস্ট এখানে চলে আসবে, এখান থেকে কাটমানি সব জায়গায় যাবে, খুব দুরবস্থা। আমি বলছি পার্টির প্রত্যেকের একটা আইডিওলজি থাকে, ম্যানিফেস্টো থাকে, করুন, মানুষ বিচার করবে। আর মানে কি মনে হচ্ছে দিলীপদা যে আগের বার 18 ছিল, এবার 35? আমরা সবসময় এগোই সামনে, চলাই বেতি। গতবারে নতুন পার্টি ছিল, নেতা আমিই ছিলাম, সামনে দেওয়ার মতো নেতা ছিল না। আজকে আমার 70 জন এমএলএ আছে, 18 জন এমপি আছে, পার্টির অন্যান্য নেতারা আছেন, রাজ্যসভায়ও 2 জন এমপি পেয়েছি আমরা। তো আমরা অনেক অনেক শক্তপোক্ত দল, অনেক এগিয়ে আছি, টার্গেটও বড় দেওয়া হয়েছে, এগোচ্ছি আমরা। বেশ, আজকে শেষ করবো অনুষ্ঠান, কিন্তু একটা যদি আপনার অনুমতি থাকে ছোট্ট একটা র্যাপিড ফায়ার দিয়ে, একদম মানে হ্যাঁ না বা যেটা পছন্দ সেটা বলবেন। ফুটবল না ক্রিকেট? আমি তো সবই খেলি, ক্রিকেটও খেলি, ফুটবলও খেলি, ক্যারেটেও করি। মানে খেলা হবে? খেলা হয়ে গেল। আচ্ছা, পাহাড় না সমুদ্র? ভারতবর্ষের বেশিরভাগ সমুদ্রের তীরে গেছি, 7-8 বছর আমি আন্দামানে থেকেছি, আমার ভালো লাগে। আর আন্দামানে পাহাড়, সমুদ্র, জঙ্গল সবই আছে, আমি সবকটাই পছন্দ করি। বেশ, দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদার? দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার। আচ্ছা, এগিয়ে চলেছে। বেশ, বাড়ির খাবার না বাইরের খাবার? বাড়ির খাবারই পছন্দ করি আমি, হোটেলে থাকলেও কারো বাড়ির থেকে রুটি নিয়ে এসে খাই। আচ্ছা, কিন্তু বাধ্য হয় অনেক সময় বাইরে খেতে হয়, হোটেলে সাধারণত আমি অ্যাভয়েড করি। বেশ, উত্তম না সৌমিত্র? দেখুন সেই জেনারেশন চলে গেছে, উত্তমের পরে সৌমিত্র অনেক দিন টেনেছেন বাংলা সিনেমাকে, সেরকম আমরা অভিনেতা চাইছি এখন। বেশ, শেষ প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্য সিএম হিসেবে না মমতা ব্যানার্জি? দেখুন আমি তো বলবো আজকে বাংলার যে দুর্দশা হয় দুজনেই তার জন্য দায়ী। আচ্ছা, তাহলে কি এখানে যোগী আদিত্যনাথ দরকার? তার নতুন রূপ আমরা চাইছি, যা হয়ে গেছে ছেড়ে দিন, নতুন জেনারেশন, নতুন যারা আসছেন রাজনীতিতে তারা পরিবর্তন করুন বাংলাকে, যাতে আমরাও বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রী মোদির যেমন নাম নিচ্ছে, এরা মুখ্যমন্ত্রী চাই। বেশ, আজকে মানে অনেক কিছু জানলাম দিলীপ ঘোষের কাছ থেকে, এবং দিলীপ ঘোষকে
যেরকম অন্তত মাঠে ময়দানে দেখা যায় দিলীপ ঘোষের মধ্যে কোনো পরিবর্তন আমি এই এসি ঘরেও দেখলাম না, এসি স্টুডিওয়ে দেখলাম না। যাই হোক, দিলীপ দাকে আবারও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে এবং ধন্যবাদ জানাবো আপনি এতটা সময় দিলেন ব্যস্ত শিডিউল থেকে। আজকে এখানেই শেষ করব এবং আমারও আশা করব যে দিলীপ দাকে আবারও ভবিষ্যতে পাবো এবং শুভেচ্ছা জানিয়ে রাখি, আগাম শুভেচ্ছা। আপনি আজকে অন্নপূর্ণা পুজো, হ্যাঁ। সবাইকে শুভেচ্ছা, মায়ের কৃপায় সবাই সুখে শান্তিতে থাকুন। একদম। দেখা যাক আগামী সময় কি হয়, ভোটের ফলাফল সে তো 4 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তবে আজকের সময় একেবারে শেষ। দিলীপ দাকে আবারও ধন্যবাদ জানাবো। ভালো থাকবেন দাদা এবং আবারও আগাম শুভেচ্ছা।